হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে বায়োলজি ক্লাসে মানবতন্ত্রের যে আহ, একটা অন্যতম মানে মোস্ট ইম্পর্টেন্ট বলা যেতে পারে, সে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ব্লাড। সেই ব্লাড নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো এই ব্লাড নিয়ে যে আলোচনার বিষয়টা সেটা কিন্তু একটা ক্লাসে করা সম্ভব নয়, কারণ ব্লাডের যে টপিকটা সেটা হচ্ছে অনেকটা বড় টপিক এবং এটা একটা ক্লাসে কখনো করা সম্ভব নয়। সেটা আমি ধীরে ধীরে পার্ট পার্ট করে ক্লাসটা সম্পূর্ণ করব। সেটা আমার 4-5টা ভিডিও লেগে যেতে পারে, ক্লাস লেগে যেতে পারে। তো তোমরা প্রত্যেকটা পার্ট যদি দেখো তো আমি গ্যারান্টি দিতে পারি যে তোমরা তোমাদের আর ব্লাড সম্পর্কে কোনো রকম প্রশ্ন তোমাদের এখান থেকে আটকাবে না, ঠিক আছে? বা সম্পূর্ণ ধারণা এখান থেকে তোমাদের হয়ে যাবে। এবং এই সিলেবাস কিন্তু পুরো এনসিইআরটি কভার করা, অর্থাৎ এখানে এনসিইআরটি সিলেবাস অনুসারে কিন্তু এটা কভার করে রেখেছি। তো দেখো, চলো টপিকটা শুরু করি। তো দেখো, এইখানে মানব শরীরের যদি রক্তের কথা বলি, ব্লাডের কথা বলি, তাহলে এই রক্ত মানব শরীরের কিন্তু একদম প্রত্যেকটা অঙ্গের মধ্য দিয়ে কিন্তু চলাফেরা করে। অর্থাৎ এই তরল যে পদার্থটা সেটা হচ্ছে প্রত্যেকটা অঙ্গ, মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গের মধ্য দিয়ে সেটা কিন্তু চলাফেরা করে। অর্থাৎ সেটা লক্ষ্য করো, ফুসফুস বলো, হৃৎপিণ্ড বলো, কিডনি বলো, হাত পা, যকৃৎ, তারপরে লিভার বলো, ঠিক আছে? যকৃৎ বা লিভার, তারপরে হচ্ছে কি সেটা হচ্ছে কি পাকস্থলী বলো, ঠিক আছে? মাথা, পা, সমস্ত ক্ষেত্রে অর্থাৎ প্রত্যেকটা অঙ্গের মধ্য দিয়ে কিন্তু এই ব্লাড চলাফেরা করে। অর্থাৎ এখানে কিন্তু মনে রাখবে, চুল এবং নখ এই দুইটা ছাড়া, অর্থাৎ চুলের মধ্য দিয়ে এবং নখের যে সামনের অংশটা সেখান দিয়ে কিন্তু ব্লাড যায় না। তাহলে এই দুইটা বাদে কিন্তু সমস্ত অংশ দিয়ে, হ্যাঁ, সমস্ত অংশ দিয়ে মানুষের শরীরে কিন্তু ব্লাড চলাফেরা করে। অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করতে পারতেছি যে এই ব্লাডটা কিন্তু সমস্ত শরীরকে একটা কানেকশনের মধ্যে রেখেছে, তাই না? একটা কানেকশন করে রেখেছে। তাই এই ব্লাডটাকে বলা হচ্ছে কি কানেকটিভ টিস্যু, মনে রাখবে। কানেকটিভ টিস্যু, ঠিক আছে? কেন কানেকটিভ টিস্যু বলা হলো? কারণ এটি সম্পূর্ণ মানব শরীরকে একটা কানেক্ট করে রেখেছে, অর্থাৎ এক জায়গায় কানেক্ট করে রেখেছে। তাই একে বলা হয় কি কানেকটিভ টিস্যু। এবার লক্ষ্য করো, এই রক্ত মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্য দিয়ে যায় এবং যাওয়ার সময় কিন্তু এই রক্তের মধ্যে বিভিন্ন উপাদানগুলো, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের উপাদান হতে পারে, ভিটামিন, ঠিক আছে, খনিজ লবণ, খনিজ মৌলগুলো, তারপরে হচ্ছে আমরা যে মনে করো কোনো কিছু খাই, সেটা যে পাচিত হওয়ার পরে কিন্তু রক্তে চলে যায়। অর্থাৎ রক্তের মধ্যে কিন্তু সমস্ত হরমোন বলো, ঠিক আছে, সেই সমস্ত পদার্থ, সে উৎসেচক বলো, সমস্ত পদার্থ কিন্তু রক্তের মধ্যে মিশে আছে। অর্থাৎ রক্ত একটা মিশ্র মাধ্যম, ঠিক আছে? অর্থাৎ মিশ্র মাধ্যম, অর্থাৎ এখানে কিন্তু মিশ্র পদার্থ, অর্থাৎ এখানে কিন্তু হরমোন, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের রক্ত কণিকা, যেমন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, প্লেটলেটস, অর্থাৎ বিভিন্ন ধরনের উপাদানগুলোর একটা মিশ্রণ পাবো এখানে। রক্ত একটা বিভিন্ন ধরনের মাধ্যমের মিশ্রণ এবং এটা প্রত্যেকটা অঙ্গকে আমাদের কিন্তু কানেক্টেড করে রেখেছে। অর্থাৎ প্রত্যেকটা অঙ্গকে কিন্তু একটা সূত্রের মধ্যে, অর্থাৎ একটা কানেকশনের মধ্যে কিন্তু রেখেছে। দেখো, এবার হচ্ছে এই রক্ত, যদি আমি বলি রক্তের পরিমাণ, একটা মানুষের শরীরে রক্তের পরিমাণ কত, তো মনে রাখবে একটা মানুষের শরীরে, মানব দেহে 7 থেকে 7.5%, 7 থেকে 7.5% কি থাকবে? ব্লাড থাকবে, ঠিক আছে? তাহলে 7 থেকে 7.5% হচ্ছে ব্লাড। অর্থাৎ একজন মানুষের ওজন যদি 100 কেজি হয়, তাহলে তার 7 থেকে 7.5 লিটার কি হবে? 7 থেকে 7.5 কেজি কি হয়ে যাবে? রক্ত হয়ে যাবে। তাহলে মনে রাখবে, মানবদেহে রক্তের পরিমাণ হচ্ছে তার ওজনের 7 থেকে 7.5%-এর মধ্যে থাকবে। এবং মানুষের ওজন কখনো 100 কেজি হয় না, কম হয়, তাই না? সাধারণত অ্যাভারেজ ওজন। তাহলে তাই এই অ্যাভারেজ মানটা মনে রাখবে। একজন প্রাপ্তবয়স্ক, যদি পুরুষের কথা বলি, একজন প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে 5 থেকে 6 লিটার থাকবে ব্লাড, 5 থেকে 6 লিটার ব্লাড, ঠিক আছে? এবং একজন প্রাপ্তবয়স্ক মহিলার
শরীরে 4 থেকে 5 লিটার ব্লাড। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে মেলের শরীরে বেশি এবং ফিমেলের শরীরে কেন কম? কারণ হচ্ছে পুরুষের ওজন বেশি হয় সাধারণত, হ্যাঁ, ওজন বেশি হয় এবং মহিলার ওজন কম হয়। তাই পুরুষের ওজন বেশি হয় বলে তার শরীরে রক্ত বেশি থাকবে, কারণ উপরে লিখে দিয়েছি যে পার্সেন্টেজ হিসেবে 7 থেকে 7.5% রক্ত থাকে। তাহলে মেলের অর্থাৎ পুরুষের ওজন বেশি থাকবে, তাই এখানে ব্লাডের পরিমাণটা বেশি থাকবে 5 থেকে 6 লিটার, এবং মহিলার ওজন কম থাকে, তাই তাদের শরীরে কিন্তু রক্তের পরিমাণ অর্থাৎ 4 থেকে 5 লিটারের মধ্যে থাকবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝেছো। এবার দেখো এই রক্তের যে উপাদানগুলো সেগুলো যদি আলোচনা করি, রক্তের উপাদান এই উপাদানকে কিন্তু 2 ভাগে ভাগ করা যায়। দেখো রক্তের উপাদানকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি বলে দেখি, লিকুইড, একটা হচ্ছে লিকুইড বা তরল, এবং একটা হচ্ছে সলিড বা কঠিন। ঠিক আছে, তাহলে রক্তের যে উপাদান সেই উপাদানকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লিকুইড বা তরল, অর্থাৎ তরল অবস্থায় পাওয়া যাবে, এবং আরেকটা হচ্ছে কি সলিড বা কঠিন অবস্থায় পাওয়া যাবে। তো দেখো এবার হচ্ছে এই লিকুইড অবস্থায় যদি আমরা দেখি, লিকুইড অবস্থায় যেটা রয়েছে তাকে কি বলবো? মনে রাখবে লিকুইড অবস্থায় রয়েছে প্লাজমা। অর্থাৎ প্লাজমাকে লিকুইড ফর্মে আমরা দেখি। ঠিক আছে, প্লাজমা। এবং মনে রাখবে এখানে খুব খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ মোট রক্তকে যদি আমরা 100% ধরে নিই, তাহলে মোট রক্তের মধ্যে 55% হচ্ছে প্লাজমা, 55% প্লাজমা থাকে। এবং সলিড থাকে কত? সলিড থাকবে বলো, তাহলে এখান থেকে বাদ দিয়ে দাও, তাহলে 45%। ঠিক আছে, তাহলে 45% সলিড পদার্থ থাকবে। এবার প্রশ্ন হচ্ছে এই সলিড পদার্থগুলো আসলে কি? সলিড পদার্থগুলো আসলে কি? তো মনে রাখবে এই সলিড পদার্থগুলো হচ্ছে আরবিসি, রেড ব্লাড কর্পালস, হ্যাঁ, লোহিত রক্তকণিকা, তারপর হচ্ছে ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড কর্পালস বা শ্বেত রক্তকণিকা, এবং হচ্ছে প্লেটলেটস। তাহলে মনে রাখবে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস এগুলো হচ্ছে কি? এগুলো রক্তের মধ্যে হচ্ছে কঠিন উপাদান হচ্ছে সলিড অবস্থা রয়েছে, এবং এগুলো হচ্ছে এক একটা সেল বা কর্পালস বলা হয়, এগুলোকে সেলও বলা হবে, কারণ লোহিত রক্তকণিকা একটা কোষ। ঠিক আছে, শ্বেত রক্তকণিকা, প্লেটলেটস এগুলো একটা কোষ, জীবিত কোষ, হ্যাঁ, এগুলো সেল বা কর্পালস বলা হয়ে থাকে। এবার দেখো এই প্লাজমার মধ্যে যদি দেখি, প্লাজমার মধ্যে কি কি পাবো? দেখো এখানে প্লাজমার মধ্যে কিন্তু, আচ্ছা এখানে আরেকটা আলোচনা করে দেই। দেখো এই 45% আমরা দেখছি কঠিন বা সলিড পদার্থ রক্তের মধ্যে। এই কঠিন পদার্থ বা সলিড যে অংশগুলো, আরবিসির পরিমাণ মনে রাখবে 41%, আরবিসির পরিমাণ 41%, এবং ডাব্লিউবিসি এবং প্লেটলেটস মিলে, অর্থাৎ শ্বেত রক্তকণিকা এবং প্লেটলেটস মিলে মাত্র হচ্ছে কত পার্সেন্ট? মাত্র 4%। খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে কিন্তু, হ্যাঁ। তাহলে দেখো আরবিসি বা লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পালস হচ্ছে 41%, এবং ডাব্লিউবিসি এবং প্লেটলেটস মিলে কত? 4%, মাত্র 4%। তাহলে আরবিসির কত ভূমিকা রয়েছে, তাই না? তাহলে আরবিসি সব থেকে বেশি কিন্তু রয়েছে আমাদের রক্তের মধ্যে। তাহলে আমাদের রক্তের মধ্যে সব থেকে কোন কোষটি বেশি পরিমাণে আছে? সেটা হচ্ছে মনে রাখবে আরবিসি বা লোহিত রক্তকণিকা। আচ্ছা এবার দেখো এই প্লাজমা অর্থাৎ এই লিকুইড যে অবস্থা, এই লিকুইড অবস্থার মধ্যে রয়েছে 55%, এবং এই 55% যদি আমরা প্রশ্ন করি যে এখানে কি কি আছে 55%-এর মধ্যে, তাহলে মনে রাখবে সবাই এই 55%-এর মধ্যে এখানে আমরা কি পাবো বলো দেখি? এখানে হরমোন পাবো, হরমোনস পাবো, তারপরে কি পাবো? উৎসেচক পাবো, এনজাইম। এটা হচ্ছে হরমোন, এনজাইম বা উৎসেচক। এখানে পাবো গ্লুকোজ,
গ্লুকোজ, যার সংকেত হচ্ছে C6H12O6। অর্থাৎ খাবারের পরে, খাদ্য গ্রহণের পরে যে খাদ্যবস্তু হজম হয়ে গিয়ে শর্করা জাতীয় খাদ্যগুলো, হ্যাঁ, অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যবস্তু হজম হয়ে গিয়ে সে রক্তের মধ্যে শোষিত হয়, ঠিক আছে। এবং রক্তে শোষিত হয় সেটা কোন ফর্মে? গ্লুকোজ ফর্মে কিন্তু শোষিত হয়। তাহলে গ্লুকোজটাও কিন্তু রক্তের মধ্যে মিশে যায়। তারপরে কি পাবো এখানে বলো দেখি? হ্যাঁ, হরমোন হয়ে গেলো, এনজাইম বা উৎসেচক গ্লুকোজ হয়ে গেলো। এরপরে আমরা যে বিভিন্ন ধরনের শরীরে যে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ বলো, ভিটামিন বলো, ঠিক আছে, হ্যাঁ, সেগুলো সবই কিন্তু রক্তের মধ্যে মিশে থাকে, ঠিক আছে। অর্থাৎ খনিজ পদার্থ বলো, খনিজ পদার্থ, ঠিক আছে, বা আয়নস, তারপরে হচ্ছে ভিটামিনস, এবং বিভিন্ন ধরনের যে ওষুধপত্র আমরা খাই, সে গ্রহণ করি বিভিন্ন রোগের কারণে, সেই ওষুধপত্রের অংশগুলোও কিন্তু ব্লাডের মধ্যে মিশে যায়, ঠিক আছে। তাহলে বিভিন্ন ধরনের মেডিসিন, তাহলে ঔষধ, যদি আমরা ওষুধ গ্রহণ করি তাহলে ওষুধগুলোও কিন্তু রক্তের মধ্যে মিশে যায়। তাহলে এছাড়াও কিন্তু আরও অন্যান্য উপাদানগুলো রয়েছে। তাহলে দেখো এখানে সমগ্র পদার্থ মিলে এখানে কিন্তু আবার জলও রয়েছে, জলের ভাগ, ওয়াটার, অর্থাৎ জলও রয়েছে প্লাজমার মধ্যে। তাহলে লক্ষ্য করো এখানে কিন্তু এই প্লাজমার মধ্যে অনেক পদার্থ রয়েছে, ঠিক আছে। এবং এই রক্তকে যদি আমরা দেখি, রক্ত হচ্ছে একটা মিশ্র মাধ্যম, অর্থাৎ এখানে দেখো এতগুলো পদার্থের মিশ্রণ একটা হচ্ছে রক্ত, যেটা আমাদের শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্য দিয়ে কি প্রবাহিত হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, তাই না? এবং তাই কোনো কিছু আমাদের অসুখের ক্ষেত্রে প্রথমে কি ব্লাড টেস্ট করা হয়, কারণ হচ্ছে এটি খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে আমরা এই হরমোন, উৎসেচক গ্লুকোজ এবং আরবিসি, ডাব্লিউসি, প্লেটলেট সমস্ত ধরনের ধারণা কিন্তু এখান থেকে আমরা পাই। অর্থাৎ এখানে কিন্তু সমস্ত উপাদানগুলোই আমাদের শরীরে রয়েছে, তাই আমাদের প্রথমে কিন্তু এটা অবশ্যই টেস্ট করা হয়। দেখো এবার আমরা আলোচনা করব এই ব্লাড আমাদের শরীরে কিভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যাচ্ছে এবং প্রত্যেকটা পার্টের ভূমিকা কি। যেমন হচ্ছে এখানে কিডনির ভূমিকা কি, ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস, এগুলোর ভূমিকা কি। প্রত্যেকটা টপিককে এখানে আমরা সঠিকভাবে সুন্দরভাবে কিন্তু আলোচনা করব, ঠিক আছে। তো আজকে আমরা ক্লাসটাকে দীর্ঘায়িত না করে আজকে এই পর্যন্ত রাখলাম, ঠিক আছে। পরবর্তী টপিকে আমি প্রত্যেকটা পার্ট নিয়ে ধীরে ধীরে আলোচনা করব। সবাই ভালো থেকো, ঠিক আছে, তাহলে ধন্যবাদ।